আজ ভেবেছি আলু পরোটা বানাবো। ওর খুব পছন্দ। আটা মাখছি, ইতিমধ্যে ছেলে উঠে গেছে। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে হাজির। গুড মর্নিং মা, আজ কি বানাচ্ছ? আমি বললাম আলু পরোটা। উৎসে খুশি হয়ে বলল, বাহ, আজ আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে। আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করতে বসে আমি আটা লেই বানাতে লাগলাম। আটা মেখে গোল করে রাখলাম। এবার পরোটা বেলার পালা। বেলুন হাতে নিয়ে বলতে শুরু করলাম। ছেলে পিছন থেকে এসে দাঁড়ালো। মা, আমি কিভাবে পরোটা বলতে হয়? গিয়ে ঠিক আছে দেখুন। আমি বলতে লাগলাম। সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। এভাবে চাপ দিতে হয়। আমি দেখাচ্ছি। হঠাৎ সে আমার হাতের উপর তার হাত রাখো। এভাবে। তার স্পর্শে আমার হাত কাঁপো। হ্যাঁ, তবে এত জোরে নয় গো। তার হাত আমার হাতের ওপরেই রাখা। আমরা একসাথে বেলুন চালাচ্ছি। না, এভাবেই তো স্বামী স্ত্রী একসাথে রান্না করে। আমি চমকে উঠলাম। কি বলছিস? তাহলে হাত থেকে চলে গেল। আমি সিনেমায় দেখেছি নতুন বিয়ে হওয়া দম্পতিরা এভাবে একসাথে রান্না করে। কি? আমি তার হাত সরিয়ে দিলাম। তুই কি আজে বাজে কথা বলছিস? তার চুলায় বসিয়ে দিলাম। সে আমার কাঁধে হাত রাখল। মা, আমিও তোমার সাথে এভাবে সারা জীবন কাটাতে চাই। চুলার আগুনের তাপ মুখে লাগছিল। আমি চাই প্রতিদিন সকালে তোমার সাথে একসাথে নাস্তা বানাই। পরোটা দায় দিলাম। কিন্তু স্বামী স্ত্রী হিসেবে কি? তার কথায় হাত কেঁপে গেল। পরোটা উল্টোতে গিয়ে সময় বেশি লেগে গেল। মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। পরোটা পুড়ে যেতে শুরু করেছে, কিন্তু আমি খেয়াল করছি না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। কোথাও থেকে ধোঁয়া উঠছে। আমি চাই প্রতিদিন তোমার জন্যে নাস্তা বানাই, তোমার সেবা করি। কি? আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। পাগল হয়ে গেছিস? আমি তোর এর মা। পরোটা কালো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। মা, আমি জানি এটা অস্বাভাবিক। সে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার ভালোবাসা স্বাভাবিকের চেয়ে বেশি। রান্নাঘরের গরমে দম বন্ধ হয়ে আসছিল। বিয়ে করো আমাকে। মা গো। আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 21 বছর বয়সে ইউনিভার্সিটিতে পড়ে, পূজা 14 বছর বয়সী স্কুলে যায়। এই ঘটনার পর আমি সারাদিন চিন্তায় ছিলাম। রাহুলের এই অদ্ভুত কথাগুলো কেন বলেছে? সন্ধ্যায় যখন সুমন অফিস থেকে ফেরে আমি তাকে সব বললাম। সুমন প্রথমে হেসে উড়িয়ে দিল। এইসব ছেলে মানুষই টিভিতে বেশি সিনেমা দেখে, তাই এমন কথা বলেছে। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। রাতে খাওয়ার সময় রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তার প্রেমিকা। আমি অস্বস্তি বোধ করছিলাম। পূজা লক্ষ্য করে বলল, দাদা, তুমি কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছো? রাহুল বলল, মা, আজ খুব সুন্দর লাগছে। কুসুম হেসে বলল, হ্যাঁ, তোর মা সবসময় সুন্দর। কিন্তু রাহুলের চোখে যে ভাব দেখলাম সেটা কোনো ছেলের মার প্রতি থাকে না। পরদিন সকালে আবার একই ঘটনা। রাহুল রান্নাঘরে এসে আমার খুব কাছে দাঁড়ালো। মা, আজ আমার জন্য বিশেষ কিছু বানাবে? আমি বললাম, কি চাস? তোমার হাতের রান্না খেতে চাই। তুমি আমার জন্য বিশেষভাবে বানাও। কি? তার কণ্ঠস্বরে একটা অন্যরকম ভাব। আমি অস্বস্তি বোধ করে বললাম, তুই স্কুলে যাগে? সে হেসে বলল, আজ স্কুল নেই, আমি সারাদিন তোমার সাথে কাটাবো। আমি দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। বেডরুমে গিয়ে সুমনকে ফোন দিলাম। সুমন, রাহুলের ব্যবহার খুবই অদ্ভুত হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি। কি? সুমন বলল, আমি দুপুরে বাড়ি আসছি, তুমি ততক্ষণ তার থেকে দূরে থাকো। দুপুরে সুমন এলো, রাহুলের সাথে কথা বলল। রাহুল বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। সুমন বলল, সেটা ভালো কথা, তুই তোর মাকে সম্মান করিস। কি? রাহুল বলল, না বাবা, আমি মাকে একজন পুরুষের মতো ভালোবাসি। আমি চাই তার আমার স্ত্রী হয়। সুমন রাগে নাল হয়ে গেল। কি বলছিস তুই? তুই তোর মাকে নিয়ে এসব ভাবিস? রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি সিরিয়াস, আমি মাকে বিয়ে করতে চাই। সুমন রাহুলের গালে একটা চড় দিল। পাগল হয়ে গেছিস? এসব কি আজে বাজে কথা? রাহুল গালে হাত দিয়ে বলল, বাবা, আমার মনের কথা বলেছি, আমি মাকে ভালোবাসি। সেদিন সন্ধ্যায় আমরা একটা পারিবারিক মিটিং করলাম। পূজা বুঝতে পারছিল না কি হচ্ছে। আমি রাহুলকে বললাম,
বেটা, তুই কি বলছিস? এটা কি তুই জানিস? আমি তোর মা, তোকে গর্ভে ধরে 10 মাস পেটে রেখেছি, তোর জন্ম দিয়েছি, তুই আমার সন্তানও। রাহুল বলল, মা, আমি সব জানি, কিন্তু আমার অনুভূতি পাল্টে গেছে। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমার কান্না পেয়ে গেল। কোথায় ভুল হলো? আমি তোকে কিভাবে মানুষ করেছি? সুমন বলল, এসব অস্বাভাবিক চিন্তাভাবনা, আমাদের ডাক্তার দেখাতে হবে। কি? রাহুল বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। পরদিন সকালে আরও অদ্ভুত ঘটনা। আমি গোসল করছিলাম, হঠাৎ দরজায় নক। কে? জিজ্ঞেস করলাম। রাহুলের গলা। মা, আমি কি চাস? তোমার সাথে কথা আছে। কি পরে বল মা, জরুরি। কি? আমি তাড়াতাড়ি স্নান শেষ করে বেরোলাম। রাহুল দরজার সামনে দাঁড়িয়ে। আমি তোয়ালে দিয়ে গা মুছি। সে আমার দিকে এমনভাবে তাকায় যেন আমাকে খেয়ে ফেলবে। রাহুল, তুই এখান থেকে যা। সে বলল, মা, তুমি কত সুন্দর, তোমাকে দেখে থাকতে পারি? আমি দ্রুত রুমে গিয়ে দরজা লক দিলাম। সুমনকে ফোন দিলাম। আজই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কুসুম বলল, হ্যাঁ, আমি অ্যাবসেন্ট নিয়েছি। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে একা কথা বলল। পরে আমাদের বলল, এই ধরনের সমস্যা মানসিক। এই 5 কমপ্লেক্স বলে একটা টার্ম আছে। ছেলেদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ, তবে এত প্রবল হওয়া খুবই বিরল গো। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, কাউন্সেলিং আর মেডিকেশন দরকার। রাহুলের ট্রিটমেন্ট শুরু হলো, কিন্তু প্রথম কয়েকদিন কোনো উন্নতি হলো না, বরং আরও খারাপ হতে লাগল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি রান্নাঘরে গেলে সে যেত, আমি বারান্দায় গেলে সে যেত। আমি বলতাম, রাহুল, তুই কেন সর্বক্ষণ আমার পেছনে পেছনে থাকিস? সে বলল, মা, তোমাকে একা ছাড়তে ভয় লাগে। ও, একদিন আমার এক বন্ধু বলল, রিমা, তোর ছেলের আচরণ ঠিক নেই, সে তোর দিকে এমনভাবে তাকায় যেন তুই তার বউ। আমি লজ্জায় মরে যেতে চাইলাম। পাড়ার লোকেরা কথা বলতে শুরু করেছে। এই অবস্থায় আমি আর সুমনা কঠিন সিদ্ধান্ত নিলাম, রাহুলকে আলাদা করতে হবে, কিন্তু সে রাজি হবে না।